আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। গত 7ই জুন আওয়ামী লীগের অন্দরে একটি প্রবল ঝড় বয়ে গেছে। একটা নজিরবিহীন এবং একটা বিস্ফোরণমুখ অবস্থা আওয়ামী লীগের রাজনীতিতে ঘটে গেছে। আমরা জানি 7ই জুন আওয়ামী লীগের রাজনীতির জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 1966 সালের এই দিনে শেখ মুজিবুর রহমান সেই সময়ের জন্য অত্যন্ত আবশ্যকীয় মনে করা হয়েছিল 6 দফা ঘোষণা করেছিলেন। এই ঐতিহাসিক 6 দফা দিবস পালন উপলক্ষে আওয়ামী লীগ একটা ভার্চুয়াল সভার আয়োজন করেছিল। আওয়ামী লীগের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এই ভার্চুয়াল সভাটি অনুষ্ঠিত হয়। ব্যাপক আগ্রহ তৈরি করেছিল দলের ভেতরে যারা দলের রাজনীতি সম্পর্কে উৎসাহী, দেশের ভিতরে যারা পলাতক অবস্থায় আছেন, দেশের বাইরে নানা স্থানে যারা আছেন, তারা অনেকেই এই ভার্চুয়াল বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। বৈঠকে দলীয় প্রধান শেখ হাসিনা, দলের দ্বিতীয় প্রধান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 22 জন সিনিয়র ও গুরুত্বপূর্ণ নেতা উপস্থিত ছিল বলে আমরা তথ্য জেনেছি। এছাড়া এটা ভার্চুয়াল বৈঠক হলেও যারা সংবাদ পেয়েছিলেন তাদের একটি বিপুল অংশ নেতাকর্মী এই বৈঠকে প্রবল উৎসাহ নিয়ে তারা অংশগ্রহণ করেছিলেন। তাদের প্রত্যাশা ছিল দীর্ঘদিন পরে, যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম দেশে আইনত নিষিদ্ধ এবং আওয়ামী লীগ চরম কোণঠাসা এবং তারা নানামুখী একটা বিপর্যয়ের মধ্যে আছেন, ফলে এই সভাকে কেন্দ্র করে উৎসাহটা স্বাভাবিক। এ কারণে যে দলীয় প্রধানের মুখ থেকে তারা আশাব্যঞ্জক কিছু শুনতে চেয়েছেন, অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ দলকে পুনরায় সংগঠিত করতে কোনো ভূমিকা রাখবেন কি না সে বিষয়ে তারা উৎসাহী হয়ে এই ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন। কিন্তু তাদের প্রত্যাশার পারদ নিমিষেই ফুৎকারে উড়ে গেল ওবায়দুল কাদেরের নজিরবিহীন বিস্ফোরক কিছু মন্তব্য। ওই ভার্চুয়াল বৈঠকে বক্তব্য রাখতে যে ওবায়দুল কাদের একই সাথে নেত্রীর বিরুদ্ধে তিনি কঠোরভাবে যেমন মুখ খুলেছেন, তেমন বিদ্রুপাত্মক খোঁচা দিয়ে নেত্রীকে একটু টিচ করারও চেষ্টা তিনি করেছেন, এবং যেটা অত্যন্ত দুঃসাহসিক কার্যক্রম আওয়ামী লীগের রাজনীতির পার্সপেক্টিভে মনে করার যুক্তিসঙ্গত কারণ আছে। কারণ আমরা জানি ক্ষমতায় থাকা অবস্থায় শেখ হাসিনা কী দুর্দণ্ড প্রতাপশালী ছিলেন, কতটা তেজি ছিলেন, ক্ষেত্রবিশেষে তিনি কতটা হিংস্র ছিলেন। তার মুখের পরে তার সিদ্ধান্তের সমালোচনা করার কোনো সুযোগ তিনি যতদিন ক্ষমতায় ছিলেন মিনিমাম ছিল না। এমনকি যুক্তিপূর্ণ প্রস্তাব প্রদান করা এটিও অনেকেই নিজের জন্য ঝুঁকিপূর্ণ মনে করতেন বলে শুধুমাত্র জহুকুম জাহাপনা এভাবেই আওয়ামী লীগের সভা, বক্তৃতা, ব্রিফিং এগুলো চলতো। এবং আমরা জানি শেখ মুজিবের সঙ্গে রাজনীতি করা বেশ কিছু অভিজ্ঞ রাজনীতিবিদ শেখ হাসিনার সাথেও রাজনীতি করেছেন। 1/11-এর সময় তারা সংস্কার প্রস্তাবের অনুকূলে চলে গেলেন এবং সেই থেকে শেখ হাসিনার চক্ষুশূল হয়েছেন। তারা যে যতদিন বেঁচে ছিলেন ততদিন কেউই শেখ হাসিনার কাছে আর স্বস্তিদায়ক কোনো অবস্থান পাননি। তারা একসময় ক্ষমা চেয়েছিলেন, শেখ হাসিনা বলেছিলেন ক্ষমা করে দেব কিন্তু ভুলে যাব না। শেখ হাসিনা কখনোই ভুলে যাননি। দলে কারণবশত হয়তো কাউকে কাউকে কোনো সময় কোনো পদ দিয়েছেন, ক্ষেত্রবিশেষে 2-1জনকে মন্ত্রিসভায়ও স্থান দিয়েছেন, কিন্তু তাদেরকে টেকসই রাজনৈতিক নেতা হিসেবে শেখ হাসিনা আর গ্রহণ করেননি। এর ফলে যে শ্রেণীটির উত্থান ঘটেছে তারা শুধু ওই জহুকুম জাহাপনা, তাদের যোগ্যতা, তাদের ব্যক্তিত্ব, তাদের লেখাপড়া, ঐতিহাসিকতা এগুলো নিয়ে প্রশ্ন আছে। সবচেয়ে ক্লাউন প্যাটার্নের নেতা ছিলেন দলের দ্বিতীয় প্রধান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সেই ওবায়দুল কাদের, সেই ধোড়া সাপ বিষধর সর্পের মতো ফনা তুলবেন শেখ হাসিনার মুখের উপরে, এটি নিশ্চয়ই আওয়ামী লীগের রাজনীতিতে একটা বিপদ সংকেত সংকুল, একটা প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মতোই বিবেচনা করা যেতে পারে। তিনি অ্যাড্রেস করেছেন যে সেনাপ্রধানের নিয়োগের নিয়ে প্রশ্ন তুলেছেন। জেনারেল ওয়াকারুজ্জামান সম্পর্কে শেখ হাসিনার আত্মীয় এবং একাধিক উইংয়ে আত্মীয়। শেখ হাসিনার ফুফতো বোন শাহনাজ কমালিকা রহমান ওয়াকারুজ্জামানের স্ত্রী, যার কারণে ওয়াকারুজ্জামান শেখ হাসিনার ফুফতো বোনের জামাই। এছাড়া ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, যিনি একসময় বাংলাদেশ সেনাপ্রধান ছিলেন আওয়ামী লীগের এর আগের আমলে, 1997 থেকে 2000 সাল পর্যন্ত মুস্তাফিজুর রহমান তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি ওয়াকারুজ্জামানের শ্বশুর। তিনি সম্পর্কে আবার শেখ মুজিবুর রহমানের ফুফতো ভাই। ফলে শেখ হাসিনা
পেশাগত দক্ষতা অথবা সেনাবাহিনীর ভাবমূর্তি তার থেকে অধিক গুরুত্ব দিয়েছেন তার আত্মীয়তাকে, যাতে বিপদের সময় সেনাপ্রধান বুক চিতিয়ে তার পক্ষে তার ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই করেন। সেই প্রশ্নটি তুলেছেন যে এই আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে এই সিদ্ধান্তটি শেখ হাসিনার কী কাজে লাগেছে, দলের কী কাজে লেগেছে, এমনকি ওবায়দুল কাদেরের ভাষায় দেশেরও কোনো কাজে লাগেনি। তাছাড়া তিনি রাষ্ট্রপতি সম্পর্কে প্রশ্ন তুলেছেন যে আসলেই তো শাহাবুদ্দিন আওয়ামী লীগের রাজনীতিতে কোনো আলোচিত ব্যক্তিই নন, গুরুত্বপূর্ণ তো পরের কথা। তিনি কোনো এক সময় যুবলীগ করেছেন, পরবর্তীতে তিনি জজ হিসাবে চাকুরি করেছেন, তারপরে তিনি দুর্নীতি দমন কমিশনে কমিশনার হিসাবে কাজ করেছেন। এই কমিশনার হিসাবে তার চাকরির মেয়াদ শেষ হওয়ার পরে তিনি আওয়ামী লীগের পাবনাতে এমপি হওয়ার জন্য তয় তদবির করে বেড়াচ্ছিলেন, সেটি তিনি নিজের মুখেই বয়ান দিয়েছেন। তো তাকে ডেকে এনে রাষ্ট্রপতি বানানো, ওবায়দুল কাদের এই সমালোচনা যেটা করেছেন সেটা নিশ্চয়ই যুক্তির দিক থেকে যথার্থ, কারণ সে সময় রাষ্ট্রপতি হওয়ার মতো আলোচনায় যারা ছিলেন তার মধ্যে তোফায়েল আহমেদ ছিলেন, আরও অনেক সিনিয়র নেতারা ছিলেন, এমনকি ওবায়দুল কাদেরের নামও রাষ্ট্রপতি হিসাবে সে সময় আলোচনায় ছিল। এবং ওবায়দুল কাদেরের যে একটা আগ্রহ ছিল সেটাও বোঝা যায়। ওবায়দুল কাদেরকে যখন সাংবাদিকরা এই প্রশ্ন করতেন যে আপনার রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা আছে কি না, ওবায়দুল কাদের এটি নেত্রীর উপরে ছেড়ে দিয়ে এমন একটা লাজুক হাসি হাসতেন, তাতে স্পষ্ট যে ওবায়দুল কাদেরকে এই পদে রাষ্ট্রপতি হিসেবে বানালে তিনি খুবই আগ্রহী। ফলে এই আলোচিত ব্যক্তিদের বাইরে শাহাবুদ্দিনকে উড়ে এসে জুড়িয়ে বসার মতো একটা সুযোগ দিলেন শেখ হাসিনা। এবং এই শাহাবুদ্দিন চুপ্পু তিনি নিজের মুখেই বয়ান দিয়েছেন যে শেখ হাসিনা দীর্ঘ সময় তার সালাম নিতেন না বলে তিনি অত্যন্ত মনোকষ্ট পেতেন। এই সালাম মানে আসসালামু আলাইকুম নয়, এই সালাম মানে পায়ে হাত দিয়ে পদধূলি নেওয়া, এবং এটা তিনি বিব্রত বোধ করতেন। পরবর্তীতে রাষ্ট্রপতি বানানোর পরে বুঝতেন যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পদমর্যাদায় উপরে বিধায় মনে মনে তাকে রাষ্ট্রপতি ভাবায় তার সালাম বা এই কদমবুচি বা পদধূলি গ্রহণ এটি শেখ হাসিনা নিতেন না। তা যেই লোকটি শেখ হাসিনার পদধূলি পেলে যার জীবন ধন্য হতো, তাকে রাষ্ট্রপতি বানানো দলের বাইরেও যেমন সমালোচনা হয়েছে, দলের মধ্যেও নিশ্চয়ই সমালোচনা হয়েছে, যেটা এতদিন মুখ খুলে কেউ বলেননি, ওবায়দুল কাদের বলে ফেলছে। বলা বাহুল্য, প্রসঙ্গত বলে রাখি, ওবায়দুল কাদের সেনাপ্রধান, রাষ্ট্রপতি এবং অন্যান্য বিষয়ে যে সমস্ত কথা শেখ হাসিনার মুখের পরে বলেছেন, এটি প্রকাশ্যে না হলেও ভিতরে ভিতরে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এটি পছন্দ করেছেন। কারণ এই বাষ্পটা আওয়ামী লীগের মধ্যে আছে, যেটি কখনোই কারোর মুখ দিয়ে উদ্গৃহীত হয়নি। ওবায়দুল কাদের হয়তো নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে কোনো সিদ্ধান্ত বুঝতে পেরেছেন, অথবা তিনি এটা বুঝতে সক্ষম হয়েছেন যে হি ইজ নো মোর, যার কারণে তিনি হয়তো এই জীবন সায়ান্নে বলুন আর রাজনীতির নেতৃত্বের সায়ান্নে বলুন, তিনি হয়তো সাহস করে কথাগুলো বলে ফেলেছেন। অথবা এমনও হতে পারে তিনি প্রতিপক্ষের অনুগ্রহ পাওয়ার জন্য এই কথা বলে এমন একটা ক্রেডিট নিতে পারেন যে আমি বলেছি। ফলে কি কারণ সেটা হয়তো আরও সময় গেলে আমরা বুঝতে পারবো। ওবায়দুল কাদের এই রাষ্ট্রপতি এবং সেনাপ্রধানের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। আওয়ামী লীগের মনোজগতে ছিল যে সেনাবাহিনী যখন কোনো সময় যদি তারা বিপদে পড়ে তারা বুক চিতিয়ে আওয়ামী লীগের পক্ষে লড়াই করবে, কিন্তু আমরা 5ই আগস্টের পূর্ববর্তী ঘটনা জানি। কয়েকটা দিন সেনাবাহিনীর ভূমিকা নিঃসন্দেহে বিতর্কিত ছিল, তারা গুলি চালিয়েছে, কিন্তু সেনাবাহিনীর মিড লেভেলে এবং ঊর্ধ্বতন বেশ কিছু অফিসাররা, তারা সারা বিশ্বে গর্বের ধন হিসেবে পরিচিত বাংলাদেশ সেনাবাহিনী, তাকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে জনগণের বুকে গুলি চালিয়ে রাজপথকে রক্তাক্ত করা, এই ইমেজের দিকে যাওয়ার ক্ষেত্রে সেনাবাহিনীর ভিতরে প্রচণ্ড একটা আপত্তি ছিল। তাছাড়া আমরা জানি ইউএন মিশনে বাংলাদেশের সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবস্থান আছে, সেটি নষ্ট হতে পারে এই ধরনের রক্তাক্ত ভূমিকায় যদি সেনাবাহিনী যেত। ওয়াকারুজ্জামান হাসিনার প্রতি কতটুকু লয়াল সেটা তো উনিই জানেন, কিন্তু তিনি একজন পেশাদার মানুষের মতোই আচরণ করেছেন এবং তিনি সেনাবাহিনীকে দেশের মানুষের মুখোমুখি বা ছাত্র জনতার মুখোমুখি দাঁড় না করিয়ে নিঃসন্দেহে অবশ্যই তিনি যুক্তিসঙ্গত, মানবিক এবং দেশপ্রেমিক ভূমিকা রেখেছেন। পরিস্থিতির সাথে তাল মিলিয়েই তিনি চলেছেন এবং
নির্বাচন দেশকে নির্বাচনের দিকে নিয়ে যাওয়া, সেখানেও তার ভূমিকা। ফলে আওয়ামী লীগের তার ব্যাপারে মনোকষ্ট আছে। ওবায়দুল কাদের তাকে বিশ্বাসঘাতক এবং বেঈমান হিসাবে চিহ্নিত করেছেন, তাকে এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে। ওবায়দুল কাদের এর আগেও একবার সেনাপ্রধানকে মীর জাফর বা বিশ্বাসঘাতক হিসাবে অভিহিত করেছিলেন। আমেরিকা প্রবাসী একজন সাংবাদিক সুলতানা রহমানের সাথে একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকারে তিনি সেনাপ্রধানকে মীর জাফর বলেছিলেন। সুলতান রহমান প্রশ্ন করেছিলেন যে এই সেনাপ্রধানকে তো আপনারাই নিয়োগ দিয়েছেন। তিনি তখন উত্তর দিয়েছিলেন নবাব সিরাজউদ্দৌলাই সেনাপ্রধান হিসাবে মীর জাফরকে নিয়োগ দিয়েছিল। এটা তিনি অর্থাৎ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে মীর জাফর বা বিশ্বাসঘাতক বলাকে জাস্টিফাই করার যুক্তি হিসাবেই এটি অভিহিত করেছেন। তিনি যথার্থই শাহাবুদ্দিন সম্পর্কে প্রশ্ন তুলেছেন যে আমরা এই যে আলোচনার বাইরে একটা লোককে রাষ্ট্রপতি বানালাম, তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ অধ্যাদেশে স্বাক্ষর করেছেন, আওয়ামী লীগের জন্য ক্ষতিকর সকল বিষয়ে তিনি অন্তর্বর্তীকালীন সরকার এবং বর্তমানে বিএনপি সরকারের সব বিষয়ের সঙ্গে তিনি তার নিজের চেয়ার গদি রক্ষার্থে তিনি সহর্ষে ভূমিকা রেখেছেন এবং তারেক রহমানের প্রতি তার লয়ালিটি এটি ভার্চুয়াল মাধ্যমে দেখা গেছে। ফলে এটা আওয়ামী লীগের মনোপীড়ার কারণ তো হবেই। যদিও ইউনূস সরকারের সময় তিনি খানিকটা কোণঠাসা ছিলেন, কিন্তু বর্তমানে সাংবিধানিক গুরুত্ব যতটুকু তার পাওয়ার ততটুকু তিনি পাচ্ছেন, এমনটিই তার মনোভাব প্রকাশিত হয়েছে। জাতীয় সংসদের বক্তৃতায় তিনি রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলেছেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছেন, আরও এমন কথা তিনি নানা সময় বক্তৃতায়, বিশেষ করে 2025 সালের 5ই আগস্টে জুলাই আগস্টের আন্দোলনের বিপ্লবের সফলতার বর্ষপূর্তিতে তিনি যে বাণী দিয়েছেন, সেই বাণী শাহাবুদ্দিন সাহেবও যদি একাধিকবার পড়েন তিনিও হয়তো আশ্চর্য হবেন, এই বাণীতে আমি স্বাক্ষর করেছি। এমন বাণী যেটি আওয়ামী লীগের জন্য অবশ্যই এটা আওয়ামী লীগের বুকে ছুরি মারার মতো। ফলে স্বাভাবিকভাবেই শাহাবুদ্দিন সম্পর্কে তাদের অ্যাটিটিউড নেগেটিভ, যেটি ওবায়দুল কাদেরের বক্তৃতায় প্রকাশ্যে এসেছে। ওবায়দুল কাদের যেভাবে স্পেসিফিক বলেছেন, আমি তার বক্তৃতাটি একটু আপনাদেরকে কোট করি। তিনি শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলছেন, আপনি আমাদের নেত্রী, আপনি রাষ্ট্রনায়ক, বাংলাদেশের মানুষ আপনার মুখ চেয়ে বাঁচেন, আপনাকে উপদেশ বা পরামর্শ দেওয়ার ধৃষ্টতা আমার নেই, কিন্তু নেত্রী আপনি একবার ভেবে দেখবেন আজকের রাষ্ট্রপতি আর আজকের সেনাপ্রধান আমাদের কি দিয়েছে, আজ কি তাদের ভূমিকা, যে আশা নিয়ে আপনি তাদের ওই সর্বোচ্চ আসনে বসিয়েছিলেন, বিনিময়ে তারা দলকে বা আপনাকে কি দিলেন। রাজনীতিতে আবেগের কোনো স্থান নাই, বিশেষ করে রাজনীতি যখন বঙ্গোপসাগর তথা আন্তর্জাতিক ভূ রাজনীতিক কেন্দ্রিক হয়ে দাঁড়ায়, সেখানে আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার জায়গা কোথায়? এই আবেগের বশবর্তী হয়ে সিদ্ধান্ত নেওয়ার খেসারত আজ পুরো দলকে দিতে হচ্ছে। এটি শেখ হাসিনার মুখের পরে বলা আসলেই অনেক কঠিন বিষয়। ওবায়দুল কাদের বলে ফেলেছেন, তিনি আগামী দিনে দলের নেতৃত্ব নির্বাচনে আবেগ পরিহার করে সাবজেক্টিভ অ্যানালিসিস বা বাস্তবসম্মত বিচার বিশ্লেষণ করার পরামর্শ দেন। কাদেরের মতে দলের ভেতরে কার কী ভূমিকা ছিল এবং কে কতটুকু ত্যাগ স্বীকার করেছে তা নিবিড়ভাবে পর্যালোচনা ছাড়া ঘুরে দাঁড়ানো সম্ভব নয়। ওবায়দুল কাদের বক্তব্য হয়তো আওয়ামী লীগের এক শ্রেণীর মানুষকে সন্তুষ্ট করবে, আবার এটার একটা ক্রিটিসিজমও কিন্তু পাওয়া গেছে। এটা মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেতৃবৃন্দের মধ্যে। স্বাভাবিক কারণে এটা তুমুল আলোচনা হয়েছে। তবে দলের যারা এখনও শেখ হাসিনার প্রতি একনিষ্ঠ লয়াল, তারা ওবায়দুল কাদেরের এই বক্তব্যের নৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলেছেন। একাধিক মিডিয়াকে বলেছেন ওবায়দুল কাদের টানা 3 বারের সাধারণ সম্পাদক হিসেবে দলের এই বিপর্যয়ের দায় তিনি এড়াতে পারেন না। যখন দল ভয়াবহ সংকটে ছিল তখন তার যথাযথ সাংগঠনিক পদক্ষেপের অভাবে আজ নেতাকর্মীদের পালিয়ে বেড়াতে হচ্ছে। এখানে আরেকটা ক্রিটিসিজম আসছে যে ওবায়দুল কাদের নিজে বুঝতে পারছেন যে আগামীতে যদি আওয়ামী লীগ পুনর্গঠিত হওয়ার সুযোগ পায়, ওবায়দুল কাদের ফার্দার সাধারণ সম্পাদকের জায়গা পাবেন না। তার শারীরিকভাবেও তার সেই সক্ষমতা হয়তো এখন নাই, তিনি অসুস্থ বলেই আমরা শুনি। আর তাছাড়া ইতিমধ্যে তার বিরুদ্ধে আরও কিছু নোংরা অভিযোগ ভারতীয় গণমাধ্যমেই এসেছে যে ভার্চুয়াল বৈঠকে টেলিগ্রামে শেখ হাসিনার সঙ্গে নেতাকর্মীদের কথা বলার যে বৈঠক সেটি অপারেট করেন তিনি, এবং তিনি নেতাকর্মীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে শেখ হাসিনার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার সিরিয়াল এটি মেনটেন করা, আকপিস করা, এই জন্য তিনি দলীয় এমপি নেতাকর্মীদের কাছ থেকে অর্থ লেনদেন করেন। এই অভিযোগ
ইন্ডিয়ার গণমাধ্যমেই এসেছে, যার কারণে তার এই সমস্ত বিতর্কিত ভূমিকা, সাধারণ সম্পাদক হিসাবে তার পারফরমেন্স সব মিলায় তিনি এখন শেখ হাসিনার গুড বুকে নাই, এটিও বিবেচনা করা যায়। দলের নেতাকর্মীদের কাছেও তিনি আস্থার জায়গা নেই। তিনি হয়তো এটা বুঝতে পেরেই এই ধরনের চরম অবস্থানটি তিনি নিয়েছেন। তবে এটি নিশ্চয়ই আওয়ামী লীগের অন্দরে এবং আওয়ামী লীগের বাইরে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাষ্ট্রপতি, সেনা প্রধান এদের সম্পর্কে ওবায়দুল কাদেরের এই যে অবস্থান, তার যে কথা, তার মন্তব্য, এটি আওয়ামী লীগের রাজনীতি হয়তো আওয়ামী লীগের নেতাকর্মীরা নিশ্চয়ই ওবায়দুল কাদেরের সঙ্গে এই প্রসঙ্গে হয়তো একমত থাকবেন। কারণ এই ওয়াকারুজ্জামানকেই পেশাদারিত্বের ভিত্তিতে নয়, আত্মীয়তার ভিত্তিতে 2024 সালের 23 জুন অর্থাৎ পলায়নের মাত্র 1.5 মাস আগেই নিয়োগ দেওয়া হয়েছিল। তারপরে যে সীমাহীন আস্থা, সেটির প্রতিদান ওয়াকারুজ্জামান দেননি, এটা আওয়ামী লীগের দিক থেকে নিঃসন্দেহে একটি গুরুতর অভিযোগ থাকবে। তাছাড়া 2023 সালের 24 এপ্রিল তাদের এই আলোচনার বাইরে থাকা একজন ব্যক্তিকে রাষ্ট্রপতি বানানো এবং তার বর্তমান ভূমিকা, যিনি অনেকেই সমালোচনা করেন আওয়ামী লীগের দৃষ্টিভঙ্গি নিয়ে, যে তিনি তারেক রহমানের কন্যা জাইমা রহমানকেও একাধিকবার সালাম দেন তাকে তার হাতে পুরস্কার তুলে দেওয়ার সময়। এই ধরনের ব্যক্তিত্বহীন, মেরুদণ্ডহীন মানুষকে পরে আস্থা রাখলে যে পরিণত হয়, আওয়ামী লীগের সেই পরিণতিই হয়েছে। এমনটি হয়তো আওয়ামী লীগের প্রতি যারা সহানুভূতিশীল তারা সমালোচনা করবেন। তবে আমরা নিশ্চয়ই একথাও আবার কৌতূহলের সঙ্গে লক্ষ্য করতে চাই যে শেখ হাসিনার প্রতিক্রিয়া কী ছিল। এটিও আমরা পেয়েছি যে শেখ হাসিনা তার এরকম তেজি একজন মহিলা, এরকম হিংস্র এবং তার সমালোচনাকারীদেরকে তিনি সমূলে একেবারে নির্মূল করার মতো মানসিকতার সেই মানুষটি এই দিন ওবায়দুল কাদেরের এই কটাক্ষ এবং বিদ্রুপাত্র খোঁচা কোনো বিষয়েই তিনি তেমন কোনো প্রতিক্রিয়া দেখাননি। তিনি অন্যান্য দিনের তুলনায় তার বক্তৃতা, ওই দিনের বক্তৃতা খুবই সংক্ষিপ্ত করেছিলেন। তিনি দলীয় ঐক্যের পরে গুরুত্ব দিয়েছেন, আগামী 6 মাসের মধ্যে তিনি ফিরে আসবেন এরকম আশাবাদের কথাও তিনি বলেছেন। কিন্তু তাকে যে ম্রিয়মাণ দেখা গেছে এবং তিনি যে অপ্রস্তুত অবস্থায় এই চপেটাঘাতের শিকার হয়েছেন, সেটি যারা এই ভার্চুয়াল বৈঠকটি দেখেছেন তার মুখবয়বে সেই চিহ্নটি স্পষ্ট হয়েছে। এখন দেখার বিষয় এর পরবর্তীতে আওয়ামী লীগের কোনো ভার্চুয়াল বৈঠকে এগুলোর প্রতিক্রিয়া কী হয়। আমরা কৌতূহলী দৃষ্টিতে সেটি দেখার জন্য অপেক্ষা করছি। ধন্যবাদ।